ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ সার্থকী। আজকে আবার পড়তে চলেছি একটি গল্প। আশা করছি আপনাদের শীতকাল ভালোই কাটছে। শীতকালে ভূতের গল্পগুলো ভালো লাগে। শুরু করতে চললাম আজকের গল্প, তান্ত্রিক, ধীরেন্দ্রনাথ ধরের লেখা। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখে কষ্টে সয়ে MA পাশ করলেও মুড়ির বড় অভাগে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখানকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ আছে। নিচু কেরানির মাইনে হলো 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গাবিন্দ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটলো অনেক কষ্টে। MA পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুটো অন্যের সংস্থান তো হলো। দুর্গাবিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজির দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শনশাস্ত্রে সে MA পাশ করেছে এবং হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে বসে পড়ে যেসব সাধু শান্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গাবিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথাও কোনো আশ্রম আছে, কোথাও কোনো তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গাবিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে সে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাণ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লসুর সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনিচিত আগুন জ্বলছে। পাশে একটা কলসি ও ভার। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জড়ো করে সামনে মাদুরে বসে আছে। দুর্গাবিন্দ বসে পড়ল। সাধুর বয়ের বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জড়ো করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, চাই গুরু। গুরু মেলা অত সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধা ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্রে যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গাবিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হবে? বাক সংযম করে, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর মন্দির বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মমোহ থেকে আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন
গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা বলবে, তার আগে কিচ্ছু হবে না। দুর্গাবিনোদ এতদিন যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকেল অবধি দুর্গাবিনোদ সেখানেই বসে রইল। অভীত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। একটু সন্ধে থেকে হতেই একটা ভাঁড়ে মদ ঢাললেন আর খেলেন, আর অসুস্থ রোগীদের কথা শুনতে থাকলেন। অনেককে ওষুধও দিলেন। ওষুধ মানে কাউকে ধনির চাই, কাউকে ধূপের গুঁড়ো, কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খেতে বলে দিলেন কাউকে। এই কাঠটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করতে বললেন, ইত্যাদি ইত্যাদি। বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গাবিনোদ অনেক আশ্রম ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে লাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যা আয়ত্ত করে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গাবিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গাবিনোদও একদিন কৃতার্থ হবে। কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, তথাস্তু। দুর্গাবিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালীবাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত ধরে পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালীবাবা গুনগুন করে উঠলেন, মদ খায় মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গাবিনোদ বেশি সেদিন খুশি হলো। কালীবাবা মদ চেয়েছেন, পূজা দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গাবিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গাবিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এটেছিস তো? বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গাবিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কম মিনিট বসে থাকার পরেই দুর্গাবিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা নিয়ে আপাতমস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকারের মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে আছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে দেখা যাচ্ছে না বলে মনেও হয় না। কালীবাবার এই ঘরখানাটাও কেউ থাকে না।
আর পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুরের দিকে গিয়েছে। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মতো মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে। দীর্ঘ বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়ছিল। সহসা ঘুম ভাঙানো কালী বাবার ডাকে, এই উঠায়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপধুনোয় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টি বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরেই বসে পড়ল। কালী বাবা রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অঘ্র দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বন্দনা, লোল জিয়া মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝে কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে। ও কি, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মোড়ার মতো। আরতি শেষ হয়। শাক বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী কোরাল বন্দনা, লোল জিবা মা। তারপর বললেন, প্রণাম করো, প্রসাদ নে মা। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভার মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, আও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভার ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত এত লম্বা হয় দুর্গা বিনোদ তো জানত না। ভার শুদ্ধ হালখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ ভয় পাসনি, কা মায়ের প্রসাদ। কালী বাবা বললেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে থাকালো, মুখই কঙ্কালের খরটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলে এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসিয়ে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারে লোকেরা এই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। কেমন লাগলো এই গল্পটি? সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ সাত্ত্বিকে, এরকম আরও গল্প শুনতে।